হিজবুল্লাহর ভয়ে ইসরায়েল, দেশটির পরমাণু স্থাপনায় হামলা হলে কি কিয়ামত হবে? ভারতের দিল্লির পর এবার ডুবল মুম্বাই, পানির নিচে কোটি টাকার গাড়ি। ফ্রান্সে ক্ষমতায় বামপন্থীদের জোট, স্বস্তিতে মুসলিমরা, আতঙ্কে কেন ইহুদিরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। এবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বর্বর ইসরায়েলের জন্য দিন দিন ভয়ঙ্কর হয়ে ওঠা হিজবুল্লাহকে এরপর হামলা চালাবে দেশটির গোপন পারমাণবিক ঘাঁটিতে। দুপক্ষের কেউই হামলা বন্ধে উদ্যোগ না নেয় এমন আশঙ্কা আর প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহ যদি ইসরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা চালায় তাহলে ওই অঞ্চলে কিয়ামত দেখা দেবে। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভয়াবহ ড্রোন হামলায় পুড়ল ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটি। আর এরপরই শঙ্কা দেখা দিয়েছে হিজবুল্লাহ কি এবার ইসরায়েলের শীর্ষ গোপন পারমাণবিক ঘাঁটি ডিমোনাতে আঘাত হানবে। হিজবুল্লাহ ইসরায়েল দুপক্ষের মাঝে সংঘাত বন্ধের কোনো লক্ষণ না থাকায় এবং দিন দিন হামলা পাল্টা হামলা বাড়তে থাকায় এমন প্রশ্ন উঠেছে। আর সত্যি সত্যিই যদি ইরান সমর্থিত হিজবুল্লাহ হামলা চালায় ইসরায়েলের পারমাণবিক স্থাপনায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে কিয়ামত নেমে আসবে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ইসরায়েলে আঘাত হানতে সক্ষম এমন কয়েক হাজার মিসাইল রয়েছে হিজবুল্লাহর কাছে। আর ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলা হলে কেবল সেই দেশটিই নয়, ভয়াবহ ধ্বংসের মুখে পড়বে গোটা আরব বিশ্ব। আর হিজবুল্লাহ যে দিন দিন ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে তার প্রমাণ রবিবার গোলান মালভূমিতে হানমান পর্বতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটির পর্যবেক্ষণ পোস্ট, গোয়েন্দা সরঞ্জামগুলো ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের কারণে পুড়ে গেছে ডিভাইসগুলো। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরে বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত এক ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ হামলার ভয়ে অনেক ইসরায়েলি নাগরিকই ওই অঞ্চল ছেড়ে চলে গেছে। যদিও এসব হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। হিজবুল্লাহর দাবি, লেবানন সীমান্ত শহরগুলোতে ইসরায়েল হামলা চালিয়ে তাদের নেতাদের হত্যা করছে, আর এর জেরেই প্রতিশোধ আঘাত হানছে ইসরায়েলি ভূখণ্ডে। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধ ও হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত এখনই বন্ধ না হলে তা গোটা মধ্যপ্রাচ্যকে আরো ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে, যা কল্পনারও বাইরে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। শুধু হিজবুল্লাহ ইসরায়েল বা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নয়, যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়ার মধ্যেও। এর মাঝেই চীন ও তাইওয়ানের সম্পর্কে চলমান উত্তেজনা বেড়েই চলেছে। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, যুদ্ধে জড়ানো এই দেশগুলোর কাছে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র রয়েছে। কি হবে যদি এই দেশগুলো তাদের পারমাণবিক শক্তি প্রয়োগ করা শুরু করে দেয়? কোন দিকে যেতে পারে বিশ্ব পারমাণবিক যুদ্ধের পর? আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। একদিকে চলছে ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ, অন্যদিকে চীন ও তাইওয়ানের সম্পর্কেও দেখা দিয়েছে টানাপোড়েন। যে কোনো সময় বেঁধে যেতে পারে আরও একটি যুদ্ধ। আর এই যুদ্ধের জন্য বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে পড়েছে প্রচণ্ড প্রভাব। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, যুদ্ধে জড়ানো এই দেশগুলোর কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র। কি হবে যদি এই দেশগুলো যুদ্ধে তাদের পারমাণবিক শক্তি প্রয়োগ করে? কোন দিকে যাবে বিশ্ব এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধের পর? 2023 সালে প্রকাশিত সিপ্রি নিউক্লিয়ার ফোর্স ডেটার মতে বর্তমানে রাশিয়ার 5580টি, যুক্তরাষ্ট্রের 5044টি, চীনের 500টি, ফ্রান্সের 290টি, যুক্তরাজ্যের 225টি, ভারতের 172টি, পাকিস্তানের 170টি, ইসরায়েলের 90টি এবং উত্তর কোরিয়ার 50টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অর্থাৎ পৃথিবীতে মোট পারমাণবিক অস্ত্র রয়েছে 12,121টি। আর এসব অস্ত্র হিরোশিমা বা নাগাসাকিতে ফেলা বোমা থেকেও কয়েক হাজার গুণ শক্তিশালী। যেখানে একটি বোমা কয়েক মাইল এলাকা ধ্বংস করে দিতে পারে, সেখানে 12,000-এর বেশি বোমা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। 1945 সালের 6 ও 9 আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকি এই দুই শহরে দুটি পারমাণবিক বোমা ফেলে, যা ছিল ইতিহাসের প্রথম ও এ পর্যন্ত একমাত্র পারমাণবিক হামলা। এই হামলা এতটাই ভয়াবহ ছিল যে দুই শহরে 2 লক্ষেরও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল নিরস্ত্র সাধারণ মানুষ। আর এই হামলাই জাপানকে বাধ্য করে আত্মসমর্পণ করতে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন প্রথম পারমাণবিক বোমা নিয়ে গবেষণা শুরু করে যুক্তরাষ্ট্র। এই প্রজেক্টটিকে বলা হয় দ্য ম্যানহাটন প্রজেক্ট। এই পুরো প্রজেক্টের নেতৃত্ব দেন বিজ্ঞানী রবার্ট অপেনহাইমার, যিনি ছিলেন বিজ্ঞানী আইনস্টাইনের সহকর্মী। তাকে বলা হয় পারমাণবিক অস্ত্রের জনক। 1945 সালের 16 জুলাই যখন প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়, তখন সেই বোমার ক্ষমতা দেখে তিনি হিন্দু ধর্মগ্রন্থ থেকে একটি লাইন কোট করে বলেন, নাও আই হ্যাভ বিকাম দ্য ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস, যার অর্থ দাঁড়ায় এখন আমি হয়েছি মৃত্যু, জগতের ধ্বংসকারী। অপেনহাইমারের জীবনী ও পুরো ম্যানহাটন প্রজেক্ট নিয়ে 2023 সালে ক্রিস্টোফার নোলান একটি সিনেমাও নির্মাণ করেন অপেনহাইমার নামে। পারমাণবিক বোমায় ইউরেনিয়াম নামের একটি মৌলের কেন্দ্র বা নিউক্লিয়াসকে আঘাত করা হয়। আঘাতের ফলে সেই নিউক্লিয়াস ভেঙে যায়। সেই ভাঙা নিউক্লিয়াস আবার পাশের নিউক্লিয়াসকে আঘাত করে, সেটিও ভেঙে যায়। এভাবে চেইনের মতো চলতে থাকে এই বিক্রিয়া, আর এর ফলে নির্গত হয় অকল্পনীয় রকমের শক্তি। হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমাতে ছিল 64 কেজি ইউরেনিয়াম, যার মধ্যে মাত্র 1.09 কেজি বিক্রিয়া করে, অর্থাৎ মোট ইউরেনিয়ামের মাত্র 1.7%ই ধ্বংস করে দিয়েছিল পুরো শহর। শুধু তাই না, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে জাপানের মতো উন্নত দেশে লেগেছিল প্রায় 19 বছর। যুদ্ধরত কোনো দেশ যদি প্রতিপক্ষের উপর এই অস্ত্র প্রয়োগ করে, তাহলে পৃথিবী চলে যাবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। মানব কল্যাণে বিজ্ঞান, এমন প্রবন্ধ হয়তো ছোটবেলায় আমরা সবাই লিখেছি, কিন্তু বাস্তবে অনেকেই বিজ্ঞানকে ব্যবহার করছে মানব বিধ্বংসে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এদিকে গাজায় নৃশংস হামলা চালিয়ে গেল একদিনে অন্তত 40 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গেল 10 মাসে কমপক্ষে 38,158 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েল। সোমবার রাফায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 4 জন। এর আগে রোববার গাজার আরও একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে ফিলিস্তিনি যোদ্ধাদের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছেন। মধ্য গাজায় আল জাইওয়াদা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 2 শিশু সহ 6 জন। এদিকে সুজাইয়ায় চলতি হামলার মধ্যে গাজার তুফা এবং দারাজ থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। এরপরই জীবন বাঁচাতে গাজার পূর্ব দিক ছাড়তে শুরু করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলেও লক্ষ্য পূরণ করতে সেনারা যে কোনো সময় অভিযান পরিচালনা করতেই পারে। মধ্যপ্রাচ্যে শান্তি থাকবে নাকি যুদ্ধ হবে, সেই সিদ্ধান্ত আমেরিকা নয়, অঞ্চলটির দেশগুলোকে নিতে হবে বলে মন্তব্য করেছেন মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাজা যুদ্ধে বন্ধু ইসরায়েলকে মদদ দেওয়ার অভিযোগ আনেন তিনি। এক টেলিভিশন সাক্ষাৎকারে মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে যুদ্ধবাজ আর যুক্তরাষ্ট্রকে মুনাফালোভী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে কড়া সমালোচনা করেছেন। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবাজ মানসিকতা ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তাতে মদত দিচ্ছে বলেও অভিযোগ তার। এ অবস্থায় ইসরায়েলের সাথে সম্পর্কের ধরন কি হবে তা নির্ধারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পশ্চিমাদের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন ফাহমি। সম্প্রতি বেইজিংয়ে 12তম বিশ্ব শান্তি সম্মেলনের সাইডলাইনে সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, পশ্চিমা সমাজ ভালো বা মন্দের ধার ধারে না, তারা কোথায় মুনাফা বেশি হবে সেই অঙ্ক কষে। অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো ক্ষেত্রেই ভালো বা মন্দের ভিত্তিতে চলে না পশ্চিমের বস্তুবাদী সমাজ। তারা সব সময় লাভ ক্ষতির হিসাব করে। যখনই কোথাও কোনো অস্থিতিশীলতা দেখা দেয়, পুঁজিবাদী মানসিকতা থেকে তারা যেদিকে গেলে বেশি লাভ সেদিকেই ঝোঁকে। মিশরের সাবেক এ মন্ত্রীর মতে, এ অবস্থায় পশ্চিমাদের মিত্রদেশ ইসরায়েলের সাথে সম্পর্কের ধরন নির্ধারণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নেতৃত্ব নিতে হবে। আমি মোটেই পশ্চিমা বিদ্বেষী মানসিকতা থেকে এসব বলছি না। আমার কথা হলো, তাদের উপর নির্ভরশীলতা তৈরি করা যাবে না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, তাদের ভালো বিষয়গুলো থেকে সুবিধাও নেওয়া যাবে, বা ইসরায়েলের উপর তাদের প্রভাবকে ইতিবাচকভাবে ব্যবহারেরও চেষ্টা করা যাবে। কিন্তু এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে নাকি যুদ্ধ, মধ্যপ্রাচ্যকে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখাতে হবে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।
প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট বাড়িঘর ডুবে স্থবির হয়ে পড়েছে ভারতের ব্যস্ততম নগরী মুম্বাই। পানির নিচে কোটি টাকার দামি দামি গাড়িগুলো। থমকে গেছে ট্রেন যোগাযোগ ব্যবস্থা। বাতিল হয়েছে কমপক্ষে 50টিরও বেশি পূর্ব নির্ধারিত ফ্লাইট। জারি করা হয়েছে আবহাওয়া সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট। সাপ্তাহিক ছুটির পর প্রথম কর্মদিবস সোমবার সকালে টানা বৃষ্টিতে মুম্বাইয়ের প্রধান রাস্তাগুলো হাঁটু পানির নিচে ডুবে যায়। পানির ঢলে গাড়ি ভেসে যাবার খবর পাওয়া গেছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে 24 ঘন্টায় 315 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল 7টা পর্যন্ত 6 ঘন্টার বৃষ্টিতে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হলে কমলা সতর্কতা জারি করা হয় মুম্বাই, থানে, পালঘর এবং কোনকানে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাবার অনুরোধ জানানো হয়েছে। যানজট আর জলজটে রাস্তাঘাট স্থবির হয়ে পড়ায় সরকারি বেসরকারি স্কুল কলেজগুলো অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়। বাতিল হয়েছে পুনে আর মুম্বাইয়ের মধ্যে চলাচল করা একাধিক ট্রেন। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। 50টিরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের বিমান যাত্রার সময়সূচির সবশেষ অবস্থা দেখে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হওয়ার অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহের হুমকিতে যুক্তরাষ্ট্রের 13 কোটিরও বেশি মানুষ। গরমে অসহনীয় হয়ে উঠেছে তাদের জীবন। দিনে বাইরে বের না হয়ে অনেকেই বের হচ্ছেন রাতে। লাস ভেগাসে শহরে 48.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 5,70,00,000 মানুষের জন্য জারি করা হয়েছে হিট অ্যালার্ট। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। আমরা প্রচুর পানি পান করছি এবং যতটা সম্ভব গাড়িতে থাকার চেষ্টা করছি, কিন্তু এখানে প্রচন্ড গরম, সবকিছু সহ্যের বাইরে চলে যাচ্ছে। এভাবেই তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের। দেশটির পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে 13 কোটির বেশি মানুষ তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়েছেন। তাপমাত্রা বাড়ায় দেশটির পশ্চিমাঞ্চলের কোনো অঙ্গরাজ্যে ইতোমধ্যে দাবানল দেখা দিয়েছে। অত্যধিক তাপের কারণে শহরটির পর্যটকরা বাইরে কম সময় কাটাচ্ছেন। দর্শনীয় স্থান পরিদর্শনে বের হচ্ছেন রাতে। আমরা বাইরে হাঁটতে বের হয়েছিলাম, কিন্তু এই গরমে এখানে হাঁটা অত্যন্ত কঠিন। আমরা এখানে থেকে মারা যেতে চাই না। এখন আমরা দিনে বাড়ির ভেতরেই থাকতে পছন্দ করছি এবং রাতে বাইরে যাচ্ছি। এভাবেই গরমে নিজেদের সময়কে ভাগ করে নিয়েছি। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে তাপমাত্রা 53 ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর শঙ্কা আবহাওয়া দপ্তরের। যুক্তরাষ্ট্রে বিভিন্ন মাত্রায় তাপপ্রবাহের মুখে থাকা 13 কোটির মধ্যে প্রায় 5,70,00,000 মানুষের জন্য জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়াবিদরা বলছেন অ্যারিজোনার বুলহেড সিটি থেকে ভার্জিনিয়ার নরফোক পর্যন্ত লাখ লাখ মানুষকে গরম থেকে বাঁচতে কুলিং সেন্টারে আশ্রয় নিতে হতে পারে। আমরা খুব দ্রুত একটি ছবি তুলে গাড়িতে চলে আসছি। এখানে গাড়ির ভেতরে এবং ভেন্যুতে এসি থাকায় টিকে থাকা যাচ্ছে। আমরা প্রচুর পানি পান করছি। আগে এতটা পানি পান করার প্রয়োজন হয়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে অত্যধিক তাপ ও আর্দ্রতার কারণে যুক্তরাষ্ট্রের প্রশান্ত উত্তর পশ্চিম, মধ্য আটলান্টিক ও উত্তর পূর্ব অঞ্চলের কোনো অংশের তাপমাত্রা বাড়তে পারে। এই তাপপ্রবাহ দেশটির বিভিন্ন অঞ্চলে আগামী সপ্তাহ জুড়ে চলবে বলেও শঙ্কা আবহাওয়াবিদদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফ্রান্সের নির্বাচনের পর এখন আলোচনায় চমক দেখে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট। 2 পর্বের নির্বাচনের প্রথম পর্বে কট্টর ডানপন্থীরা জয়ী হবার পর দ্বিতীয় পর্বে তাদের ঠেকাতে বামপন্থী এবং মধ্যপন্থী দলগুলো একজোট হয়ে লড়াই করে, যার ফলে আসে এই বড় পরিবর্তন। বামপন্থীদের জয়ে স্বস্তিতে ফ্রান্সে বসবাসকারী বিদেশি নাগরিক এবং সংখ্যালঘু মুসলিমরা, তবে আতঙ্কে ইহুদিরা। অপ্রত্যাশিত জয় তুলে নেওয়া জোট নিউ পপুলার ফ্রন্ট সম্পর্কে বিস্তারিত জানবেও মীর ফজেরা বিডেস্ক রিপোর্টে। সবাইকে চমকে দিয়ে ফ্রান্সের নির্বাচনে অপ্রত্যাশিত জয় তুলে নিল বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট। দেশটির একাধিক গণমাধ্যমের তথ্য বলছে, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী দ্বিতীয় দফার ভোটে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্টই জয়ী হয়েছে এবং পার্লামেন্টে তারাই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত 9 জুন আগাম নির্বাচন ঘোষণা করার পর সমাজতান্ত্রিক, পরিবেশবাদী, কমিউনিস্ট ও কট্টর বামপন্থী দল মিলে নতুন যে জোটটি গড়ে তোলেন সেটি নিউ পপুলার ফ্রন্ট নামে পরিচিতি পায়। এই দলগুলো আগে একে অপরের সমালোচনা করত এবং তাদের আদর্শ ও কর্মপদ্ধতির মধ্যেও বেশ ব্যবধান রয়েছে। তারপরও তারা জোট গঠন করে যেন কট্টর ডানপন্থীরা কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কট্টর ডানপন্থী কোনো দল ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতায় বসতে পারেনি।
নিউ পপুলার ফ্রন্টের পক্ষ থেকে বর্তমান সরকারের পাশ করা পেনশন ও অভিবাসন বিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ ও অভিবাসীদের ব্যবস্থাপনা এবং ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সহায়তাকারী সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এছাড়া জীবনযাপনের ব্যয় কমানোর লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করা এবং ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণাও দিয়েছে বামপন্থীদের নতুন এই জোট। 2 পর্বে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বে কট্টর ডানপন্থীরা জয়ী হওয়ার পর দ্বিতীয় পর্বে তাদের ঠেকাতে বামপন্থী ও মধ্যপন্থী দলগুলো একজোট হয়ে লড়াই করে। এরপর বহু নির্বাচনী আসনে মধ্যপন্থী ও বামপন্থী প্রার্থীরা তাদের মধ্যে এগিয়ে থাকা প্রার্থীর পক্ষে সমর্থন নিয়ে নির্বাচন থেকে সরে যান, যার ফলশ্রুতিতেই এই বড় পরিবর্তন দেখা গেল। দ্বিতীয় দফার নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর জোটের প্রতিটি দল আলাদাভাবে নির্বাচনী ফলাফল উদযাপন করেছে। জোট কাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবে তা এখনও স্পষ্ট নয়। তবে জোটের নেতাদের মধ্যে সবথেকে এগিয়ে আছেন ফ্রান্স আনবোর্ড পার্টির 72 বছর বয়সী নেতা জালিক মিলস। তার দল বাম জোটের হয়ে সংসদে 74টি আসন জিতেছে। ফ্রান্সের ইহুদিদের জন্য এক আতঙ্কের নাম এই মিলস। জানা যায় বিগত 3 প্রেসিডেন্ট নির্বাচনেই ইহুদিবাদের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন তিনি। সম্প্রতি ফ্রান্সের ইহুদি ভোটারদের উপর চালানো একটি সার্ভে থেকে দেখা গেছে মিলসের দল ক্ষমতায় এলে 57% ফরাসি ইহুদি ভোটার ফ্রান্স ছেড়ে যাওয়ার কথা বলেছেন। এরই মধ্যে ফ্রান্সের নির্বাচনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী অ্যামিচাল শিকলি। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফ্রান্সে বামদের এই উত্থান দেশটির ইহুদিদের জন্য একটি অশনি সংকেত। গত কয়েক বছরে অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছেন ম্যাক্রো। এবারের নির্বাচনে তার সরাসরি প্রভাব পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 2027 সাল পর্যন্ত ক্ষমতায় আছেন তিনি, কিন্তু আগামী 2.5 বছর তার জন্য খুব সহজ হবে না। কেননা পার্লামেন্টে যদি বামপন্থী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে পদে পদে বাধা পেতে হবে ম্যাক্রোকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। নতুন করে আবার ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হবার আশা দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর নয়া এই স্বপ্নের পেছনের কারণ সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি পেয়েছে হাঙ্গেরি। এরই মধ্যে হাঙ্গেরি ইইউতে তুরস্কের যোগ দেওয়ার ব্যাপারে তোড়জোড় শুরু করেছে। নানা প্রতিবন্ধকতা এবং বিরোধীদের রোষানলে থাকা এরদোয়ান কি পারবেন তুরস্ককেই ইউ এর অন্তর্ভুক্ত করতে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তুরস্কের সঙ্গে সম্পর্কে স্বর্ণযুগ পার করছে এক সময়কার উসমানীয় সাম্রাজ্যভুক্ত হাঙ্গেরি। প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানেদোর নেতৃত্বে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সি পেয়েছে হাঙ্গেরি। ফলে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার আশা দেখছেন এরদোয়ান। বলা হচ্ছে, প্রভাবশালী আঞ্চলিক জোটটির সদস্য হতে পারলে বিশ্ব রাজনীতিতে অন্যতম পরাশক্তি হয়ে উঠতে পারে এরদোয়ানের দেশ তুরস্ক। করোনাvirüs salgınının önüne গত কয়েক দশক ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাইছে তুরস্ক। তাই হাঙ্গেরিকে নিয়ে এখন নতুন করে ছক কষছেন এরদোয়ান। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় জোটে নিজের প্রচুর বিরোধী তৈরি করেছে হাঙ্গেরি। এমনকি প্রায় সময়ই আইনের শাসন ও মানবাধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিমত পোষণ করে দেশটি। এমনকি যুদ্ধ শুরুর পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা একমাত্র ইউরোপীয় দেশও এই হাঙ্গেরি। হাঙ্গেরিও এরই মধ্যে তুরস্কের ইইউ ভুক্তির ব্যাপারে তোড়জোড় শুরু করেছে। প্রেসিডেন্সি উপলক্ষে আয়োজিত এক প্রোগ্রামে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের গুরুত্ব তুলে ধরে হাঙ্গেরি। সেখানে বলা হয়, উত্তর ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ তৈরি করা এবং তুরস্কের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রক্ষা করলে ইউরোপীয় ইউনিয়ন লাভবান হবে। দ্বিপাক্ষীয় সাধারণ স্বার্থগুলোতে তুরস্কের সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে কাজ করার প্রতিশ্রুতিও জানায় হাঙ্গেরি। তুরস্কের ভৌগোলিক অবস্থান ইউরোপ ও এশিয়া মহাদেশে। ইউরোপিয়ান নেইবারহুড এনলার্জমেন্ট পলিসি বা নীতির ভিত্তিতে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে কোনো বাধা বা অন্তরায় নেই। তাছাড়া তুরস্ক কাউন্সিল অফ ইউরোপ, ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস, ন্যাটো ও G20 এর সদস্য পদ লাভ করেছে। কয়েক দশক ধরে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে ঢোকার চেষ্টা অব্যাহত রেখেছে। নানা কারণে থেমে আছে তাদের ইইউ সদস্যপদ অর্জন। তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার জন্য 1987 সালে প্রথম আবেদন করে। এরপর দাবিদার রাষ্ট্রের মর্যাদা পায় 1999 সালে। সদস্যপদ নিয়ে দর কষাকষি শুরু হয়েছে 2005 সাল থেকে। তবে সাইপ্রাস সমস্যা ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি রাষ্ট্রের বিরোধিতা করার কারণে এই আলোচনা 2007 সাল থেকে স্থগিত হয়ে যায়।
2013 সালে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের স্রোত নিয়ন্ত্রণের বিষয়ে তুরস্কের তখনকার প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সঙ্গে আঙ্কারায় বৈঠক করেন অ্যাঞ্জেলা মার্কেল। মার্কেল তুরস্কের ইইউ সদস্য হওয়ার দাবিকে সমর্থন করার আশ্বাস দেন, কিন্তু এরপর ইউরোপীয় নেতারা দাবি করেন কামাল আতাতুর্কের সেকুলার নীতি থেকে দেশটি সরে যাচ্ছে ও ইসলামপন্থী নীতির দিকে যাচ্ছে। এছাড়া তুরস্কের অর্থনৈতিক ও রাজনৈতিক নাজুক পরিস্থিতি, গ্রিসের সঙ্গে খারাপ সম্পর্ক এবং সাইপ্রাসের সাথে দ্বন্দ্বের যুক্তি তুলে ধরে তুরস্কের ইইউ ভুক্তির আলোচনা স্থিমিত করে দেওয়া হয়। এরপর 2016 সালে ঘটে একদল বিপদগামী সেনা অফিসারের ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা, যে ঘটনায় তুরস্কে 1.5 লাখ মানুষকে চাকরি থেকে বরখাস্ত করা হয় ও 40,000 লোককে জেলে ঢোকানো হয়। তাদের মধ্যে বহু বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র, সাংবাদিক, লেখক ও আন্দোলনকারী ছিলেন। তখন গোটা ইউরোপ জুড়ে তুরস্কের মানবাধিকারের জন্য নিন্দার ঝড় ওঠে, যার ফলে 2016 সালের 24 নভেম্বর ইইউ পার্লামেন্ট তুরস্কে মানবাধিকার ও আইনের শাসনের উপর উদ্বেগ প্রকাশ করা হয় এবং ইইউতে প্রবেশের আলোচনা স্থগিতের জন্য সিংহভাগ সদস্যরা ভোট প্রদান করেন। তবে এখন নতুন এই পরিবর্তিত পরিস্থিতিতে হাঙ্গেরিকে কাজে লাগিয়ে এরদোয়ান কতদূর আগাতে পারেন সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সঙ্গে থাকায় সকলকে ধন্যবাদ।